কারণ বাইক একদিকে টানার পিছনে বেশ কিছু কারণ আছে। বড় মাপের ঠেক না খাইলেও বাইক একদিকে টানতে পারে। বাইকে ওভারওয়েট নিয়ে যদি বড় ধরনের আছাড় খায় বাইক একদিকে টানতে পারে। বাইকের যদি কোনো অয়েল সিল লিক করে তেল বের হয়ে যায় কোনো এক পাশ থেকে, তাহলে বাইক একদিকে টানতে পারে। হ্যান্ডেলে কোনো বাড়ি খাইলে বাইক একদিকে টানতে পারে। টি যদি বাঁকা হয় বাইক একদিকে টানতে পারে। রিমের ঝামেলা থাকলে বাইক একদিকে টানতে পারে। চাক্কায় যদি কোনো কারণে বাতাস কম বা বেশি থাকে বাইক একদিকে টানতে পারে। আপনার শরীরে যদি কোনো ব্যাগ একদিকে নিয়ে বসেন বাইক একদিকে টানতে পারে। পিছনে যে বসবে সে যদি ব্যালেন্স করে না বসতে পারে তাহলে বাইক একদিকে টানতে পারে। এই সমস্ত বিভিন্ন আরও কারণ আছে, যেই সমস্ত কারণে হচ্ছে বাইক একদিকে টানতে পারে। আমার এটা টানতেছে না, এইটাই শেষ না, আমি এরপরে যতগুলা হর্নেট পাবো আমি প্রত্যেকটা চালায় দেখবো যে আসলে টানে কিনা। দেখেন এই যে একদিকে না টানতেছে না, আমি ডানে যাবো এই যে ডানে গেছি, আমি বামে যাবো এই যে বামে গেছি, তো আমি তো সবই করতে পারতেছি। তাহলে এই বাইকটাকে আমি কেন বলবো এই বাইকটা একদিকে টানে? এই বাইকটা তো একদিকে টানে না। বলেন এটা কি বাইক চালাইতেছি আজকে আমি? এরকম একটা কমন বাইককে যদি আমি বলি যে কি বাইক চালাইতেছি, ব্যাপারটা অদ্ভুত না? এটা হচ্ছে একটা হর্নেট 2.0 চালাইতেছি। আরেকটা 2.0 খবর নিতে যাইতেছি। আমি লাস্টে একটা ভিডিও দিছিলাম 10 বছরের পেপার সহ একটা হর্নেট, আর কিলোমিটারও অনেক কম ছিল, মেবি 1700 এরকম বাইক ফেরির। আর ওইটা আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম যে হর্নেটটা আমি কিনবো কি কিনবো না। অ্যান্ড এত ভাই ব্রাদাররা আপনারা বলছেন, আমার এত কমেন্ট যে ভাই হর্নেটটা নেন, আমি অবাক হয়ে গেছি যে মানুষ হর্নেটটাকে আসলে এত পছন্দ করে। একটা জিনিস হোন্ডার একটা খুব বড় সমস্যা হচ্ছে কি, ওরা ওদের প্রোডাক্ট খুব একটা বাংলাদেশে প্রমোশন করে না। আসলে ওয়ার্ল্ড ওয়াইড পুরা মার্কেটটার মধ্যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তো এই কারণে বাংলাদেশে মনে হয় হোন্ডা অতটা ভ্যালু দেয় না, এই কারণে অতটা মার্কেটিং দরকার বলে ওরা মনে করে না, এরকমটা আমার মনে হইতেছে। আর এখানে আমার কাছে একটু অশ্রু ভাই ফোন দিছিল, ওনার এখানেও নাকি একটা হর্নেট আসছে বা এরকম কিছু, এই জন্য একটু খোঁজ নিতে আসলাম। আর এই হর্নেট যেটা চালাইতেছি এইটার কিলোমিটারও খুব বেশি না, একদম নতুনই বাইকটা বলতে গেলে 900 কিলোমিটারের একটা হর্নেট। এটা অবশ্য শুভ ভাইয়ের, আর একটু অশ্রু ভাইয়েরটার খবর নেই হর্নেট নিয়ে, তারপরে বলতেছি কাহিনীটা কোন জায়গায় কিসে ঠেকছে। কই এখানে তো কোনো হর্নেট দেখা যায় না, তবে লাল একটা 4V আছে দেখা যায়। 4V তো নীলও একটা আছে, দুইটা 4V আছে এখানে। আর কি কি আছে এগুলা কি ওনাদের কিনা? এই হর্নেট কি বিক্রি হয়ে গেছে? বেচেই ফেলাইলো? আহারে, হর্নেটটা দেখার জন্য আসছিলাম। দুইটা 4V আছে দেখা যায়, এই হর্নেটও তো আছে একটা নীল, আমিও একটা নীল চালাই। তাহলে একটু আসতেছি ভাই। কি কিসের মিষ্টি? বিয়ে করছেন এই জন্যে? ওয়াও, চলেন। আসছিলাম অশ্রু ভাইয়ের রোড পার বিডিতে, খেয়ে গেলাম হচ্ছে কিবরিয়া ভাইয়ের বিয়ের মিষ্টি। আর ঘটনা হলো 900 কিলো। আচ্ছা, ওনার এখানে যেটা ছিল ওটার কিলোমিটার একটু বেশি, এটা ছিল 10,000 কিলো, অ্যান্ড প্রাইসটা একটু কম ছিল, এই জন্যই আসছিলাম। কারণ কতদিন চালাবো এর তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি আস্তে আস্তে এই ব্যক্তি, এই অশ্রু বিশ্বাস ভাই, উনিও তো হর্নেট চালাইতেছে, দেখছেন হঠাৎ হর্নেটের চাহিদা বেড়ে গেছে। একটা বাইক একটু আগে আমাকে ফোন দিচ্ছে, আমি আসতে আসতে ভাই হর্নেটের চাহিদা হঠাৎ বেড়ে গেল মনে হয়, আস্তে আস্তে বিক্রি হয়ে যায়। বাইক কিন্তু ভালো ভাই, আমি বলতেছিলাম যে ভাই হোন্ডা যদি একটু মার্কেটিং করতো, হর্নেট মুড়ির মতো সেল হইতো। জিনিস ভালো কিন্তু মার্কেটিং নাই। হোন্ডা কিপটা, আমি যেটা বলতেছিলাম, বাংলাদেশের মার্কেট আসলে হোন্ডার জন্য অনেক ছোট একটা মার্কেট, এই জন্য হোন্ডা একটু কিপটামি করে। কিপটামি না, আসলে এখানে মার্কেটিং এর পিছনে খরচ করে না, কারণ এখান থেকে প্রফিটই বা হয় কয় টাকা, বা হাইয়েস্ট প্রফিট হইলেই বা কয় টাকা হবে। তো বাংলাদেশের মার্কেটটা মূলত হোন্ডা না ধরতে পারলেও ইয়ামাহা, সুজুকি, মোটামুটি টিভিএস, হিরো এরা ভালো মতোই ধরে ফেলছে। বা বাজাজ, তো বাজাজের কথা আসলে বলতেই না, কারণ বাজাজ অন্য লেভেলের ধরা ধরছে। বাজাজের কাস্টমার ফ্যান বেসটা টোটালি আলাদা। আচ্ছা, এই হর্নেটের ব্যাপার হচ্ছে, আমি হর্নেট কিনবো, যেহেতু আপনারা এত কমেন্ট করছেন, হর্নেট তো আমার না কিনে উপায় নাই, এটা আমার কিনতেই হবে। তার আগে চলেন আমরা একটু হর্নেট হালকা পাতলা রাইড করতে করতে আপনাদের সাথে কথা বলি। আমি একটা হর্নেট পাইছি যেটা বাইক ফেরিতে, ওইটার হচ্ছে কিলোমিটার ওই যেটা বললাম 1700, মেবি ওইটা আছে এখনও, দেখলাম তো মনে হয়। আর এটা হলো 900, কিন্তু এটার আবার পেপারটা করা নেই। এটা পেপার করলে আমার নামে আসবে, এটা একটা ভালো দিক, এটা অন টেস্ট অবস্থায় আছে। অ্যান্ড পেপার করাটা আবার যদি এমনি চালাই, নিজের নামে নাম ট্রান্সফার না করি, তাহলে আর কোনো খরচ নাই, এটাও একটা ভালো দিক। এখন আমি ডিসিশন নিতে পারতেছি না আমি আসলে কোনটা নিব, তবে সবচেয়ে ভালো হইতো
ওসু ভাই যেটা আনছিল সেটা 10,000 কিলো যেহেতু হয়েছিল, মানে এই সমস্ত যেগুলো আছে এগুলার চেয়ে 10-15-20 হাজার টাকা কমে পাইতাম, ওটা আমার জন্য একটা ভালো ডিল হইতো। অ্যান্ড হর্নেট হোন্ডার বাইক তো ভাই, এইগুলা মোটামুটি 40-50 হাজার পর্যন্ত ওরকম কোনো আহামরি ঝামেলায় ফেলবে না, এটাই নর্মাল, এটাই হওয়া উচিত বা এরকমই হয়। তো সেই জায়গায় 10,000 কিলো এটা কোনো বড় ডিল ছিল না, বাট আসলে ভাগ্যে না থাকলে যেটা হয়, ভাগ্যে যেহেতু ওই বাইকটা নাই সেহেতু ওইটার ব্যাপারে আলাপ এখানে ক্লোজ করে দিই। আমি হর্নেট বাইকটা প্রথম দেখছি হচ্ছে তখন আমার বাইক ছিল না, আমার শালটা ওইভাবে খেয়াল নাই, আমি ফটোগ্রাফি রেগুলারই করতাম। হঠাৎ করে চোখে পড়লো যে এরকম মোটা চাকার একটা বাইক, এটা কী বাইক। আর আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল অরুণ মামা, উনি বলতেছে যে একজনের যায় যে ভাই এটা কি হর্নি, মানে সাইডের লেখাটা এরকমভাবে ছিল, ও ওইভাবে পড়তেও পারে নাই, হর্নেট না পড়ে ও ভাবছে যে হর্নি। তো ভাইরে যায় বলতেছে ভাই এটা কি হোন্ডার বাইক, বলতেছে হ্যাঁ। এটার নাম কি হর্নি, বেটাও বলতেছে হ্যাঁ। তা আমার খুব অবাক লাগছিল, হর্নি, একটা বাইকের নাম হর্নি কিরকম কীভাবে হয়, মানে কি একটা অবস্থা। অ্যান্ড পরে গিয়ে ওই জানতে পারলাম যে হর্নেট। তখন আমার বাইক নিয়ে কোনো আইডিয়া, মানে এটার কি বলে, বাইক নিয়ে কোনো আগ্রহই ছিল না, আইডিয়া না, আগ্রহই ছিল না। আমার বাইকিং লাইফের কিছু কাহিনী তাহলে আপনাদেরকে শোনাই, ওর আগে এই রিস্কি মোডটা থেকে বেরোই, কারণ এদিক দিয়ে সামনে যদি আমি যাই এমন বাজে একটা জ্যাম পরে এইখানে, তার চেয়ে এদিক দিয়ে আমরা চলে যাই। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম, আমি বাইক চালানো ছাড়ছি হচ্ছে 2008 বা 9, না 8 মেবি, 8-এর লাস্টে বা 9 এরকম আমি বাইক চালানো ছেড়ে দিছি। কারণ প্রথমের দিকে আমি ওই যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে, এই কাহিনী এর আগেও শুনাইছি, সেকেন্ড হ্যান্ড বাইক কিনে আমি আমার বাইকিং লাইফ শুরু করছিলাম। এরপরে নতুন আমি জীবনে একটা বাইক কিনেছিলাম, সেটা হচ্ছে হিরো হোন্ডা হাঙ্ক, মানে আমার লাইফের ফার্স্ট নিউ বাইক হচ্ছে হিরো হোন্ডা হাঙ্ক। আর ওটা নিয়ে আমি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করি, একটা গাড়ি এসে আমার সাইড থেকে মেরে দিচ্ছিল, ডিগবাজি খেয়ে। আমার তেমন কিছুই হয় নাই, বাট আমার পেছনে যে ছিল সে মোটামুটি ভালো ব্যথা পেয়েছিল। তো ওই ঘটনার পরে তারপরে আমার আসলে বাইক লাগেও নাই, এরপর আমি গাড়ি কিনে ফেলছিলাম। তো ওই লাইফটা ভালোই ছিল, নট ব্যাড। 2009 মনে হয় আমি বাইক বিক্রি করে দিই, 10-এ যায় আমি গাড়ি কিনে ফেলি। এই বাইক বিক্রি করা নিয়ে যে কত কাহিনী, বাইক ওটা চলে গেল থানায়, থানা থেকে পরে ছুটাইলাম, চুরি করলাম নিজের বাইক, নিজে থানা থেকে দিতে চাইতেছিল না, এরকম কাহিনী। আচ্ছা, এর পরে আবার রিপিট করবো না, যদি আমি কিছুদিন আগে এই ঘটনাটা একবার বলছি। তো ওইখান থেকে বাইক টোটালি আমার লাইফ থেকে বাইক শেষ, মানে বাইক আমার আর আমি চালাইতাম মনে হয়, সত্যি কথা, কোনো প্রয়োজন না হলে। এর মধ্যে হচ্ছে 2013 পর্যন্ত আবার সাইকেলও চালাইছি। তো 13-তে একটা অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্ট করে দেখা গেল কলার বোন ভাঙলো। তো এই ভাঙ্গা চোরার কারণে বাইক বুক মানে ভয় লাগতো সাইকেলে এরকম অ্যাক্সিডেন্ট করার পর। কিন্তু ওই যে আবার একটা কথা আছে না যে পুরান চাল ভাতে বাড়ে, ওরকম আর কি। লাস্টে এসে এখন আবার 2018-র লাস্টের দিকে নাকি 18-তেই তো, হ্যাঁ, আবার জিক্সারটা কিনলাম, অ্যান্ড কিনে আবার বাইকিং শুরু করে দিলাম। অ্যান্ড তারপরে এখানে আসলাম, ব্লগ শুরু করলাম। অ্যান্ড এখানে এসে এইখানে কট খেয়ে গেলাম এই পাইপ ট্যাপের মধ্যে। এদিকে কি রাস্তা আছে কিনা কে জানে, আসলে আমি কোন এলাকায় কিভাবে কি ঢুকছি। উত্তর পীরের বাগ, মিরপুর 1, এটা মিরপুর 1-এ পড়ছে। আচ্ছা, এটা আসলে মিরপুর 1-এ পড়ছে, হ্যাঁ তাই তো দেখা যায়। আচ্ছা চলেন এদিক থেকে বের হই। ওকে, মেন কাহিনী আমরা যেখানে ছিলাম, এই হর্নেট বাইক আমি এর আগে একটা কিনছিলাম, সেটা ছিল লাল রঙের। অ্যান্ড লাল রঙের হর্নেটটা কিনে ওটা আমি এক্সপেরিমেন্টাল পারপাস কিনছিলাম। ওই বাইকটা নিয়ে মানে এরকম না যে হর্নেট আমার খুব পছন্দের বাইক বা শখের বাইক, বা এই একটা বাইক আমার একদম লাগবেই লাগবে, ওই আমার এখন কোনো বাইকের মধ্যে ওই শখটা নাই যে বাইক আমার লাগবেই লাগবে। তো ওই হর্নেটটা কেনার পরে যেটা আমার হয়েছিল, আমি এক্সপেরিমেন্ট শুরু করছিলাম, বিভিন্নভাবে ট্রাই করছিলাম, কিন্তু এই হর্নেটের কোনো একটা সিল, এটা গিয়ারের এই পাশের বা যেটা হচ্ছে ড্রেন নাট, সিল দিয়ে তেল লিক করতো। ঘরে একদিন রাখছি, রাখার পরে দেখি আরে টুপ 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 তেল পড়তেছে। তখন আমার মনে পড়লো আমাদের একজন হর্নেট রাইডার ভাই আছে, নিলয়, ও বলছিল ভাই হর্নেট কিনছেন, দেখেন তেল কিন্তু পড়বো। ব্যাপারটা আমি আমলেই নিয়ে নিই যে বাইকের আবার তেল পড়বো কেন, তার মধ্যে এগুলো এফআই বাইক, এর মধ্যে এটা আধুনিক পিজিএম এফআই। নর্মালি তেল পড়ে কার্বোরেটর বাইকে, কার্বোরেটরের ময়লা জমলে কার্বোরেটর ওভারফ্লো হয়ে নিচের যে একটা পাইপ আছে, ওভারফ্লো পাইপ, ওইটা দিয়ে তেল পড়ে। এই সামনে তো রাস্তা বন্ধ, এই চিপা দিয়ে কি যাওয়া যায়? এদিক দিয়ে কি আর রাস্তা নাই? আমি আসলে কই আইসা কই ঠেকলাম? এই এলাকায় তো রাস্তাই নেই মনে হইতেছে এদিক দিয়ে যাওয়ার কোনো। ও এতে যাওয়া যাবো না? তাহলে কি পিস দিয়ে 60 ফিট দিয়ে যেতে হইব? শালা কি একটা অবস্থা। মিরপুরের ভিতরে দেখছেন রাস্তাঘাটের কই কাজ হইতেছে, ড্রেন মেন বসায় আবার রাস্তা নতুন করে করতেছে। ভাই মিরপুরকে মনে হয় প্রত্যেকটা মিরপুরটাকে মনে হয় বন্ধ হয়ে যেতেছে। এরকম একটা নষ্ট বাইক নিয়ে আমি বেরোতে পারলাম, দাঁড়ান, ধাক্কাই আমাকে এই কথাটা বলছিল যে ভাই এই বাইক নিয়ে যাইতেছে, নষ্ট হয়ে গেল তো বাইক, কি করুম এখন? তুমি দোয়া দিছো এই জন্য স্টার্ট হয়েছে? দোয়া কইরা দিছো? আবার যদি সামনে যায় বন্ধ হয় তাহলে তো তোমার দোয়া কই পামু তখন? তাহলে তোমার দোয়াটা আমার দিয়ে দাও, সাথে নিয়ে যাই।
বন্ধ হয়ে গেলে কিন্তু শেষ। তুমি কিন্তু দোয়া রাখো যাতে বন্ধ না হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাইকে হচ্ছে তেল নাই, আমি ব্যাগে করে তেল নিয়ে আসছি। এই অবস্থায় চালানোটা উচিত হবে না। তেলটা ঢেলে এই দোয়া আলা, এই আবার বন্ধ হয়ে গেছে, কেমন হলো? মজা করতে ভালোই লাগে ছোটো ছোটো বাচ্চাদের সাথে। আচ্ছা আমি যেন কই ছিলাম, আমি তো আবার ভুলেই গেলাম। চলেন আবার রিপিট করি। কি বলতেছিলাম? আচ্ছা তেলটা ঢালি। তেল শেষ ভাইয়া, তেল শেষ। তোমার দোয়াতে স্টার্ট হয়েছিল, কিন্তু তেল ছাড়া তো দোয়ায় খালি কাম হইব না, এজন্য তো তেলও দিয়ে দিই। চলেন তেল ঢালি। আধা লিটার তেলে হর্নেটের মাইলেজ 40-এর উপরে। আধা লিটার তেলে 20 কিলো চালানো যাবে। অন্তত পক্ষে 15 তো চালাইতেই পারবো এই চাপাতে। একটু সাইড দাও, তাহলে ওরা যাইতে পারবে না। কোন টপিকে কথা কইতেছিলাম পুরাই ভুলে গেছি এদিক দিয়ে যাইতে যা। আচ্ছা আবার নতুন করে টপিক শুরু করতেছি। দোয়া দিও, হ্যাঁ তুমিও দোয়া দিয়ে দিও। তাহলে গেলাম, আল্লাহ হাফেজ। আচ্ছা যে টপিকে কথা বলতেছিলাম ওটা মনে পড়ছে আমার। ওই রাতে যখন তেল পড়লো তখন নিলয় ভাইয়ের কথা মনে পড়লো, কারণ আমি ভাবছিলাম কার্বোরেটর হইলে তেল পড়বে, আসলে এই গেলাতে কেন তেল পড়বে। অ্যান্ড পরে দেখলাম যে তেল না, ওটা হচ্ছে ইঞ্জিন অয়েল পড়তেছিল। অ্যান্ড প্রতি রাতেই 4-5 ফোঁটা 10 ফোঁটা ইঞ্জিন অয়েল পড়তো। তো এইভাবে যদি আমি এটা খেয়াল না করতাম, বা ধরেন পার্কিংয়ে রাখছি খেয়ালই করি নাই, এরকম যদি হইতো তাহলে এক সময় তেল শেষ হয়ে যেত, মানে ইঞ্জিন অয়েল শেষ হয়ে দেন ইঞ্জিন হিট হয়ে ইঞ্জিন সিজ করার একটা চান্স কিন্তু থাকতো। এটার মধ্যে কুলিংও নাই। তো চিন্তাটা করেন কি একটা বিপদের ব্যাপার। তারপরে আমি পরের দিন বাইক নিয়ে আসলাম, অ্যান্ড এসে হচ্ছে ওই নিলয় ভাইয়ের সাথে কথা বললাম। অ্যান্ড ওনারটাতে ওই ঝামেলা ছিল তখন। তো আমরা দুইজন আমাদের যেই 60 ফিটে যেই হোন্ডাটা আছে, হোন্ডায় গেলাম। তখন আমি উত্তরায় থাকি। হোন্ডা যাওয়ার পরে ওরা কি করলো, ফুট কি যেন অল্প কিছুক্ষণের মধ্যেই সিল বদলাইয়া দিল। মনে হয় 100-120 টাকা বা 90 টাকা এরকম নিচ্ছিল, আমার ঠিক খেয়াল নাই। 3টা সিল আমরা নিছিলাম, একটা হলো আমারটা, একটা হলো নিলয় ভাইয়েরটার হর্নেটে, আরেকটা হচ্ছে উনি এক্সট্রা একটা কিনে রাখছিল, যে কোনো সময় যদি অন্য কোনো জায়গা থেকে সিল চেঞ্জ করতে হয় তাহলে যাতে করতে পারে। কারণ হোন্ডা ছাড়া এই সিলটা আবার অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না, কারণ বুঝাইতেই পারবেন না যে এটা কি সিল। এই হলো ঘটনা। তো এই একটা প্রবলেম হর্নেটে আছে। এছাড়াও টুকিটাকে আরও কিছু হর্নেটের প্রবলেম ইদানিং আমি শুনতেছি। তবে এই সমস্ত কথা কেন বলতেছি, আমি যখন ফার্স্ট হর্নেটটা কিনলাম তখন ওই যে এক্সপেরিমেন্টাল পারপাস যেহেতু হর্নেটটা কিনছিলাম, দেখা গেছে যে হর্নেটের একটা ভালো দিকের ভিডিও বানাইছিলাম, যে হর্নেটের 10টা ভালো দিক নিয়ে কারো কোনো প্রবলেম হয় নাই। প্রবলেমটা হয়েছে কি জানেন, 10টা ভালো দিকের পরে আবার 10টা খারাপ দিক আমি দিচ্ছিলাম। আসলে আমার পরে আমি বুঝতে পারছি যে একটা ভিডিও করলে ভিডিওটা এইভাবে বানানো উচিত যে 10টা ভালো দিক এবং 10টা খারাপ দিক। যখনই আপনি 10টা ভালো দিক নিয়ে কথা বলবেন তখন কারো কিছু যাবে আসবে না। যখনই 10টা খারাপ দিক নিয়ে কথা বলবেন তখনই আসলে অনেকে এই ব্যাপারটা নিতে পারবে না, যারা হর্নেট চালায় বা যারা হর্নেট পছন্দ করে, অথবা কতিপয় যারা ওই কোম্পানির এজেন্ট বা এরকম কিছু থাকে না। কি হইলো রে ভাই, এটা না যায় না কিছু, কাজ করি ও যাক চাই না যাক, আমি এদিক দিয়ে চলে যাই। কই বের এলাম আসলে আমি। এই এলাকায় অনেক কিছু চেনার আছে ভাই, অনেক কিছু এখনো পর্যন্ত আমার অচেনা। মা আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেখানে আমরা থাকি। তো পরে হর্নেটের ওইটা ভিডিও করার পরে দেখলাম যে আসলে ভালো খারাপ দিকটা মানুষ নর্মালি মানে এটা পজিটিভ নেয় নাই, ব্যাপারটা মোটামুটি নেগেটিভই নিচ্ছে। তো এই জন্য পরবর্তীতে দেখলাম যে হর্নেট আসলে আমার দরকার নেই, এটা নিয়ে কথা বললেই ঝামেলা। কারণ একটা বাইক নতুন আসছে তো ভাই, যখন একটা বাইক নতুন আসবে তখন ওটার ভালো খারাপ দিক বা ওটা নিয়ে কোনো কথা বলতে গেলেই অনেক কাহিনী হয়। এর প্রমাণ আরেকবার পাইছিলাম আমি FZ25 নিয়ে কথা বলতে যা। এটা শুধু মনে হয় আমাদের দেশে এই জিনিসটা চলে যে আমরা প্রত্যেকটা রিভিউয়ারকে চাই যে আমার মনে যে জিনিসটা চলতেছে ওই রিভিউয়ার ওই কথাটাই বলুক। এটা মনে হয় শুধু আমাদের দেশে এরকম আমরা চাই, বাট এটা আসলে উচিত না। একটা রিভিউয়ারের দায়িত্ব কি জানেন, একটা রিভিউয়ারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বাইক সে যখন চালাবে তার নিজের এক্সপিরিয়েন্স না, শুধু মার্কেটে অন্যান্য আরও 10 জনের এক্সপিরিয়েন্স করে এক্সপিরিয়েন্স শেয়ার করা হচ্ছে তার কাজ। তো ওইটাকে বলে রিভিউয়ার। তো ওইগুলা করি বলেই এখনো পর্যন্ত কিন্তু মার্কেটে আসি আমি। তাহলে এরকম অনেকেই আসছে, অনেকেই চলে গেছে। আর পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ারের ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন একটা চ্যানেল চালাবেন, যখন চ্যানেলে অল্প কিছু অডিয়েন্স থাকবে তখন আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স তখনই শেয়ার করা উচিত যখন ওই বাইকটা আপনি নিজে চালাবেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে পারবেন। কিন্তু ওই বাইকটা আপনি নিজে চালান না, একদিন আপনি ওই বাইকটা হাতে পাইছেন অ্যান্ড তখন আপনি ওই বাইকটা নিয়ে একদম
ফুল রিভিউ ভালো খারাপ দিক দিয়ে দিলেন ভাই, এটা মোটেও উচিত হবে না। কারণ কি জানেন, কারণ হচ্ছে একদিনে একটা বাইক বোঝা যায় না। একটা বাইক দীর্ঘ সময় না চালালে, একটা বাইকে তেল ভরা, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, সার্ভিস এগুলো যখন নিজে না করবেন, ওই বাইকটা সম্পর্কে আপনি ওরকম আহামরি কোনো আইডিয়া নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার কোনো বাইকের রিভিউ নিতে গেলে অবশ্যই ব্র্যান্ডের সাথে কথা বলতে হবে। যদি বাইকটা একদম নতুন আসে, ধরেন লঞ্চিংয়ের আগেই আপনি ভিডিও করতেছেন, ওটা ব্র্যান্ডের সাথে কথা বলে একটা আইডিয়া নেওয়া লাগবে। অথবা যেই দেশে এই বাইকটা আগে থেকে চলতেছে, যেহেতু আমাদের দেশে হায়ার সিসি এখন নতুন আসতেছে, এই 100 এই সিসির বাইকও আমাদের দেশে নতুন আসতেছে, তাই না? এগুলা তো আর আগে ছিল না। তাই আমাদের ইন্ডিয়ার রিভিউ দেখতে হবে যে ইন্ডিয়াতে এই বাইকটা যেহেতু আরো কিছু মাস বা বছর আগে বের হয়েছে, ইন্ডিয়ার রিভিউয়াররা কি বলে তাদের কাছ থেকে আইডিয়া নিতে হবে, যেটা আমাদের দেশে নাই। আর যদি ধরেন এমন একটা বাইক আপনি রিভিউ করবেন যেটার আমাদের দেশে আছে বাট অন্য লোক চালাইতেছে, আপনি চালান নাই, কিন্তু আপনার রিভিউ করতে হবে, সেই ক্ষেত্রে 10টা লোকের সাথে কথা বলে রিভিউ দেন। হুটহাট ভাই আমি একটা জিনিস বলে দিলাম আর হয়ে গেল তা না। আমি একটা জিনিস এবার বলি, এত কথা কেন বললাম, হর্নেটের ভালো দিকগুলা সবাই ভালো অ্যাপ্রিসিয়েট করছে, হর্নেটের খারাপ দিকগুলা মেনে নিতে পারে নাই মানুষ। এরকমও কিছু লোক কমেন্ট করছে যে আমি নাকি অন্য কোম্পানির হয়ে হর্নেটের দুর্নাম করতেছি, বাট ওই প্রবলেমগুলাই এখন মানুষ পাইতেছে এবং পাওয়ার কারণে আমার ওই ভিডিও এখন সত্যতা পাইতেছে আর কি, এটা স্বীকৃতি পাচ্ছে বলতে গেলে যে হ্যাঁ, তখন যেগুলো বলছিলাম ওগুলো অতটাও বাজে কথা বলি নাই। হর্নেটের হেডলাইটের আলো কম, এটা তো মানে এটা স্বীকার করতেই হবে আপনাদেরকে, তাই না? হর্নেটের আরেকটা ঝামেলা আছে, দুজন বসলে মানে মনে হয় যে বাইক একটু হালকা হয়ে গেছে, মানে আমাদের ভরেই বাইক নড়াচড়া করতেছে, স্ট্যাবিলিটির একটু অভাব হয়। কারণ ভাই এটা হায়ার সিসি বলতে এটা অত হায়ার সিসি না তো, এটা 200 সিসির নিচের একটা বাইক। আর একটা মজার ব্যাপার হচ্ছে বাইকটা অনেক হালকা, এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা এমনভাবে করছে অনেক লাইট ওয়েট। এই বাইকটা যেমন চালাতে গেলে আপনি একা ভালো ব্যালেন্স পাবেন, কিন্তু দোকায় ওই যে হালকার কারণে ভালো ব্যালেন্স পাবেন না, এই একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে আমার একটা ফোন বারে বারে আসতেছে, আজকে আমি ফোন অফ করতে ভুলে গেছি, এজন্য আমার মনটা বারে বারে ফোনের দিকে চলে যেতেছে, ফোনটা আমার সামনে থেমে বন্ধ করতে হবে। আচ্ছা, হালকার কারণে সুবিধা আছে, ওয়েট ডিস্ট্রিবিউশন ভালোর কারণে সুবিধা আছে, আপনি ঘুরাইতে টুরাইতে বা এই রাস্তার মধ্যেও যদি স্টার্ট বন্ধ হয়ে যায় বা কিছু, মানে যখনই আপনার এই বাইকটা নড়াচড়া করতে হবে সাইড স্ট্যান্ডে রেখে হোক, খুব শান্তিতে করতে পারবেন। কিন্তু দুজন বসলে ব্যালেন্সটা একটু ঝামেলা হয়, কারণ এই বাইক কিন্তু অত ভারীও না, এটা একটা ঝামেলা হয়। আর আরও কিছু প্রবলেম আছে যেগুলো আমি বলি নাই, এখন আমি শুনতেছি অনেকেই বলতেছে যে হর্নেট নাকি একদিকে টানে, মানে একদিকে টানে কিনে। এটার জন্য আমি আসলে মেইন রোডের দিকে যাইতেছি এতক্ষণ কথা বলার পিছনে, এটাও একটা বড় কারণ। অনেকেই বলতেছে যে সে বিভিন্ন হর্নেট চালায় দেখছে যে হর্নেট নাকি একদিকে টানে। আমি এখন যে বাইকটা চালাইতেছি এটা অনলি 900 কিলোর। আজকে আমি এই 900 কিলোর বাইকে দেখবো যে এটা একদিকে টানে কিনা, এরপরে আমি এর চেয়ে কম কিলোর পাইলেও একটা দেখবো যে একদিকে টানে কিনা, তারপর হচ্ছে আমি একটু বেশি কিলোর চালায় দেখবো যে একদিকে টানে কিনা। কারণ বাইক একদিকে টানার পিছনে বেশ কিছু কারণ আছে। বড় মাপের ঠেক না খাইলেও বাইক একদিকে টানতে পারে, বাইকে ওভারওয়েট নিয়ে যদি বড় ধরনের আছাড় খায় বাইক একদিকে টানতে পারে, বাইকের যদি কোনো অয়েল সিল লিক করে তেল বের হয়ে যায় কোনো এক পাশ থেকে, তাহলে বাইক একদিকে টানতে পারে, হ্যান্ডেলে কোনো বাড়ি খাইলে বাইক একদিকে টানতে পারে, টি যদি বাঁকা হয় বাইক একদিকে টানতে পারে, রিমের ঝামেলা থাকলে বাইক একদিকে টানতে পারে, চাক্কায় যদি কোনো কারণে বাতাস কম বা বেশি থাকে বাইক একদিকে টানতে পারে, আপনার শরীরে যদি কোনো ব্যাগ একদিকে নিয়ে বসেন বাইক একদিকে টানতে পারে, পেছনে যে বসবে সে যদি ব্যালেন্স করে না বসতে পারে তাহলে বাইক একদিকে টানতে পারে। এই সমস্ত বিভিন্ন আরও কারণ আছে, যেই সমস্ত কারণে হচ্ছে বাইক একদিকে টানতে পারে। এখন নতুন বাইক চালায় পুরান বাইক চালায় যদি আমি না দেখি, আমি একটা চালাই বলি যে বাইক একদিকে টানে, ভাই তাহলে আবার ব্যাপারটা কিন্তু ঠিক হবে না। তবে এটা একটা অনেক বড় ইস্যু যে কথাটা উঠছে যে হর্নেট একদিকে টানে, আমি একটা বড় পোস্ট দেখছি, এই জন্যই আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি। কারণ একটা বাইককে আমি আমার ইউনিট দিয়ে এই বিচার বিশ্লেষণ করে বলতে পারবো না যে বাইক একদিকে টানে। আপনি ধরেন চালাইছেন, ব্রেক করছেন জোরে, এরপরে ব্রেক করা অবস্থায় একটা ঠেকনা খাইছেন, গর্তে পড়ছে, বাইকটা একদিকে টানতেই পারে কারণ বাইকের ব্যালেন্স চলে গেছে। তারপর আপনার বল রেসারের প্রবলেম হচ্ছে, বাইক একদিকে টানতেই পারে, আপনার বল রেসারের ঝামেলা রে ভাই, এটা তো বাইকের ঝামেলা না। এরকম অনেক কিছুই আছে। এরপরে আসে না যে আপনি রিক্সার পিছনে যে গুতা দিচ্ছেন, তো আপনার শক অ্যাবজর্ভারের রডগুলো একটু বাঁকা হয়েছে, একদিকে টানবে কি, আরও অনেক কিছু হতে পারে, হাত ব্যথা হয়ে যাবে, এরকম টানাও টানতে পারে। তবে যে কোনো বাইক, প্রথমে বললাম না যে আপনি যখনই একজন বাইক রিভিউয়ার হবেন তখন আপনাকে সার্বিক দিক বিবেচনা করে তারপরে এই রিভিউ দিতে হবে। আপনার বাইকে একটা ঘটনা ঘটছে ওটা বললেই হবে না। আমি যে পোস্টটা দেখছি এটা একজন মোটামুটি একজন নোন ফেস, মানে তাকে অনেকেই চিনে, আমি আর নামটা বলতে চাইতেছি না। সে যেহেতু বলছে একদিকে টানে, সে তো অবশ্যই বুঝে শুনে বলছে, বাট তারপরেও আমার মানে এটা যেহেতু নতুন অবস্থাতে আছে এটা নিয়ে দেখার জন্য এখানে আসা। চলেন, আমরা মোটামুটি ভালো রাস্তায় চলে আসছি। টানে কি আসলে? কই ভাই, টানে তো না, অবশ্যই টানে না, কিন্তু বাইকটা এত ওয়েট ব্যালেন্স ভাই, মানে আমি যদি একটু একটু এরকম নড়তাম তাহলে যেদিকে নড়তাম ওই দিকে টানতো।
ব্যাপারটা হলো এরকম। তো যে বলতেছে একদিকে টানে, এমনও হইতে পারে তার বাইকের মধ্যে কোনো একটা আংটা বা কোনো কিছু লাগাইছে, সে বাইকে কোনো মডিফাই করছে, ডিস্ক বদলাইছে, কারণ যার পোস্ট দেখছিলাম তার পোস্ট সে একটু মডিফাই লাভারই হয়তো বা, অথবা বাইকে এমন সে কিছু না কিছু লাগাইছে, পেছনে দেখা গেছে সারি গার্ডের সাথে কিছু একটা লাগাইছে, এই জন্য হয়তো ওনার বাইক একদিকে টানতেছে। হইতেই পারে ভাই, একটা বাইক বানাইছে বাইকের মতো করে, ওরে ব্যালেন্স করে বানাইছে, ওর চাকার সাইজ যতটুকু দরকার, সিট যতটুকু যেখানে দরকার, হ্যান্ডেল যতটুকু দরকার ওইভাবেই দিছে। এই ব্যালেন্সারগুলো ওই কারণেই দিছে। এখন আপনি হুট করে ব্যালেন্সার বদলাবেন, হুট করে আপনি এক্সস্ট বদলাবেন, হুট করে আপনি টায়ার সাইজ চেঞ্জ করে ফেলবেন, আপনার বাইক একদিকে টানবে না তো কি আমার বাইক একদিকে টানবে নাকি ভাই? এই হলো ব্যাপার। ওই ভাই হর্নেট কোন দিকে টানে? কোনো দিকে তো টানে না। আসলে কি একদিকে টানে? আমার এটা টানতেছে না, এইটাই শেষ না। আমি এরপরে যতগুলা হর্নেট পাবো আমি প্রত্যেকটা চালায় দেখবো যে আসলে টানে কিনা। দেখেন এই যে একদিকে না টানতেছে না, আমি ডানে যাব এই যে ডানে গেছি, আমি বামে যাব এই যে বামে গেছি, তো আমি তো সবই করতে পারতেছি। তাহলে এই বাইকটাকে আমি কেন বলবো এই বাইকটা একদিকে টানে? এই বাইকটা তো একদিকে টানে না। এরকম একটা ইনজাম এই বাইকের উপরে লাগানো মোটেই উচিত না, কারণ ভাই আপনার একার এক্সপিরিয়েন্স দিয়ে তো একটা বাইক কোম্পানি চলবে না। তো এভাবে ইনজাম লাগানো আমি বলবো মোটেও উচিত না। এই বাইক একদিকে টানে না ভাই, এটার প্রমাণ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিলাম যে হর্নেট কি একদিকে টানে নাকি টানে না। এই ইনজামটা দিয়েন না। হর্নেটের খারাপ দিক নিয়ে আমি ভিডিও বানাইছি, কিন্তু হর্নেটের খারাপ দিকে আমি কোনো মিথ্যা ইনফরমেশন দিই নাই, এবং যেই ইনফরমেশনগুলো দিছিলাম ওগুলো ফুলফিল লজিক্যাল ছিল। আর আজকে যে প্রমাণটা আপনাদেরকে দিলাম যে হর্নেট একদিকে টানে কি টানে না, এটাও ফুলফিল লজিক্যাল। আপনাদেরকে একদম চালায় দেখায় দিলাম না যে ডানে নিলে ডানে যায়, বামে নিলে বামে যায়। আর একটা মজার ব্যাপার বলি আপনাদেরকে, অনেকে এটা চিন্তা করতে পারেন যে হ্যাঁ হোন্ডা হয়তো আমাকে এই ভিডিওটা বানাইতে বলছে। ভাই হোন্ডার কাজ আমি করি না, হোন্ডার সাথে আমার কোনো ভালো এবং খারাপ কোনো সম্পর্কই নাই, মানে টোটালি হোন্ডার সাথে আমার কোনো সম্পর্কই নাই। হোন্ডার মানে টোটালি আমার পার্সোনাল মতামত আপনাদের সাথে শেয়ার করতেছি। এমনও হইতে পারে এটার জন্য হোন্ডা অবজেকশনও জানাইতে পারে, যদিও আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স জানাইতেছি। এখন একটা কোম্পানির বাইক যদি ভাই ভালো হয়, ওটাকে আমি অযথা কেন খারাপ বানানোর চেষ্টা করবো ভাই? তাহলে তো আমি মার্কেটে টিকে থাকতে পারতাম না, কোনো ভ্লগারই টিকে থাকতে পারবে না যদি সে একটা ভালো বাইককে খারাপ বলে। কারণ এই বাইকটা না হয় আজকে আমি খারাপ বললাম, কি হবে? বাইকটার কিছু বিক্রি বেচা কমে যাবে, এই তো হবে, আর কি হবে? কিন্তু ভাই মানুষ তো এই বাইকটা চালাবে পরবর্তীতে, এবং চালায় যখন দেখবে যে আমার ইনফরমেশনগুলো রং ছিল, ভুল ছিল, আমি প্ররোচিত হয়ে কোম্পানির বদনাম করছি, ভাই আমাকে মানুষ ডিসলাইক করা শুরু করবে। একসময় আমার কথা মানুষ বিশ্বাস করবে না। এই কারণে ভাই কোনো কিছু বলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে বলি, রিভিউ যখন দেই অনেক চিন্তা ভাবনা করে রিভিউ দেই। এবং যদি কখনো কোনো ভুল ইনফরমেশন শেয়ার হয়েও যায় আমার দ্বারা, পরবর্তীতে ওইটা আবার শুধরায় নেই। কারণ 2019-18 তখন আমি কিছু ভুল ইনফরমেশন দিছিলাম, ওইটা আমি এক মাস আগে এই কয়েকদিন আগের ভিডিওতে শুধরাইছি। যে তখন আমি ভাবতাম ইঞ্জিন অয়েল 800-900 কিলো হয়ে গেলে এই গিয়ার টাইট হয়ে যায়। ব্যাপারটা ইঞ্জিন অয়েল 800-900 কিলো হইলে গিয়ার টাইট হয় না, গিয়ার টাইট হয় গিয়ারের তাল লুজ হয়ে গেলে। এই হলো ব্যাপার। তো আসলে ইঞ্জিন অয়েল ওই 1000 আর 2000 চালাইলে আপনি বুঝবেনও না যে ইঞ্জিন অয়েলের অবস্থা কী। এবং ওই যে অনেকে বলে না এই ইঞ্জিন অয়েল ভালো, উফ একদম কি টান। ভাই আপনাকে যদি আমি দুইটা বাইকে দুইটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিই, আপনি কখনো বাইক চালায় বুঝবেন না যে আসলে কোন ইঞ্জিন অয়েলে বাইক ভালো চলতেছে বা কোন ইঞ্জিন অয়েলে বাইক খারাপ চলতেছে। ধরেন আপনার সবচেয়ে পছন্দের ইঞ্জিন অয়েলটা আমি বাইকে ঢাইলে দিব, এবং আপনার সবচেয়ে অপছন্দের ইঞ্জিন অয়েলটা আমি ঢেলে দিব। আপনি চালায় কখনোই বলতে পারবেন না কোনটার মধ্যে কোনটা ঢালা আছে। এগুলো একটা ভুল ধারণা, মনস্তাত্ত্বিক একটা শান্তি, এর বাইরে কোনো কিছুই না। তবে হ্যাঁ অবশ্যই ভালো ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে, কারণ আপনি না বুঝলেও যে কোনটা ঢালছি আপনার বাইক ঠিকই বুঝবে। এটা লং টার্মে, একদিনে বুঝবেন না, এক মাসে বুঝবেন না, কিন্তু লং টার্ম যখন আপনি খারাপ ইঞ্জিন অয়েল ইউজ করবেন তখন গিয়ে আপনার বাইকের ইঞ্জিনে আপনি বুঝা, মানে ইঞ্জিন আপনাকে বলবে যে মামা তুমি আমাকে খারাপ খাওয়াইছো, আমার তো লিভার নষ্ট হয়ে গেছে, আমার তো কিডনি বাদ হয়ে যেতেছে। তাই জন্য অবশ্যই ভালো ইঞ্জিন অয়েল ইউজ করা উচিত, এটাই আমি বলবো। হ্যাঁ এই তো অনেক কথা বলছি। আচ্ছা আজকের ভিডিও আর আমি বড় করবো না, আমার জাস্ট হর্নেট নিয়ে এই কথাগুলো বলার ছিল। অ্যান্ড হর্নেট মানে একটা ভালো বাইকের, আমি চাই না যে ভালো বাইকের বদনাম হোক। একটা আমার যেটা মনে হয় যে আসলে 180cc সেগমেন্টের তো বাংলাদেশে কোনো বাইক নাই, অ্যান্ড এই একটা বাইকই আছে। অ্যান্ড হোন্ডার আসলে হায়ার সিসি বলতে এটাই আমাদের কাছে, হোন্ডার এখন হায়ার সিসি, এর চেয়ে কোনো হায়ার সিসি বাইক তো বাংলাদেশে ঢুকে নাই। তো আসলে এটা নিয়ে আমাদের খুশি থাকতে হবে। তবে হোন্ডার কাছে আমি লাস্টে একটা রিকোয়েস্ট করবো, আমাদের দেশটা ছোট ঠিক আছে, আমাদের দেশে ইউজার কম, এটা ঠিক আছে, বাট প্লিজ হোন্ডা একটু 250-350 পর্যন্ত কিছু একটা বাংলাদেশে দেন, কোনোভাবে দেন, প্রয়োজনে কাগজপত্রে উল্টাপাল্টা কইরা হইলেও দেন, বাট তাও আমাদেরকে একটু দেন। কারণ আমরা সত্যি কথা কি এমনিই বঞ্চিত,
বাংলাদেশের মানুষ আমাদের এই সিসি লিমিট সিবিইউ সিকিডি নিয়ে অনেক বঞ্চিত হইতেছি। তা আমরা চাই যে আসলে আমাদেরকে একটু ভালো কিছু একটু চালাইতে চাই আর কি। ওই বিদেশ যা চালানোর চেয়ে যে টাকাগুলো আমরা বিদেশে দেই ওই টাকাগুলো দেশের টাকা দেশেই থাক, আমরা দেশের বাইক দেশে কিনে চালাই, এটা বেশি ভালো না? এই আর কি। যাক, তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই। হর্নেট নিয়ে অনেক কথাই বললাম। আর এই বাইকটা চালাইতে গেলে সত্যি কথা কি বডিতে কোনো প্রেশারই পড়ে না, খুব আরামেই চালাইতে পারতেছি, তো ভাল লাগতেছে। তাহলে সামনে আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোটো একটা লাইক দিয়ে দিন, হর্নেট লাভাররা তো অবশ্যই। আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই জ্যাম জটলার মধ্যে চালাইতে চালাইতে মন মেজাজটাই খারাপ হয়ে যেতেছে। আর এই রিক্সা ভাই, সামনের বছর থেকে বাইক গাড়ি আপনারা কেউ ট্যাক্স টোকেনের টাকা জমা দিয়েন না, আমিও দিব না ভাই। কারণ কি জানেন, আমরা যদি ট্যাক্স টোকেনের টাকা জমা দিয়ে রাস্তায় না পাই, পুরা রাস্তা এরকম এই যে এরকম রিক্সা আটকাই রাখে ভাই, তাহলে রিক্সাই চলুক, এখানে আমাদের গাড়ি ঘোড়া চলার দরকার নাই। আর যদি রিক্সা কোনো ট্যাক্স টোকেন না দিয়ে এরকম পুরা রাস্তা ব্লক করে রাখতে পারে, তাহলে ভাই আমরা কেন ট্যাক্স টোকেনের টাকা দেবো? আমরাও ফ্রি রাস্তায় চালাম, হয় রিক্সা সরান নয় আমরা ট্যাক্স টোকেনের টাকা দেবো না, এটাই আমাদের দাবি। Chill bro. Check the mic and make sure it sound right, boys.